জ্বালানি সংকট মোকাবেলায় এশীয় উন্নয়ন অংশীদারদের কাছে $200 কোটি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজেক প্লাস সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ, ইতিবাচক সাড়া পাবার আশা। রাজধানীর পাম্পে দীর্ঘ অপেক্ষায় বাড়ছে ক্ষোভ, ভোগান্তি। মেয়ের আগে সচল হচ্ছে না ইস্টার্ন রিফাইনারি, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জ্বালানি সচিবের দাবি 2 মাস সংকট হবে না। মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজারও চালুর চেষ্টা, 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত। তিন মাসে দেশে বিদেশে 2,500 কোটি টাকার সম্পদ জব্দ দুদকের। চট্টগ্রাম মংলা বন্দরের ড্রেজিং প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠি। পহেলা বৈশাখে ব্যাপক জনসমাগমে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ। হাসপাতালে ভর্তি বেশিরভাগই টিকা না নেয়ায় বাড়ছে জটিলতা। হাম ও উপসর্গে সারা দেশে আরও 3 জনের মৃত্যু। ঢাকা মেডিকেলের সামনের ফুটপাত দখলমুক্ত করার ঘণ্টাখানেকের মধ্যে ফের বেদখল। অজানা নয় খোদ প্রশাসকের। ভাসমান দোকানীদের পুনর্বাসনে সান্ধ্যকালীন বাজারের ভাবনা। দর্শক শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাই রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় উন্নয়ন অংশীদারদের কাছে $200 কোটি ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাসের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই সহায়তা চান তিনি। বলেন, বর্তমান সংকটে এশিয়ার দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কারণে সংকট উত্তরণে এশীয় দেশগুলোর প্রচেষ্টা থাকা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগ গ্রহণে সম্মেলনের আহ্বানকারী দেশ জাপানকে অগ্রণী ভূমিকা নেয়ার আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় একত্রে কাজ করছে বিভিন্ন দেশ। এশিয়া প্যাসিফিক দেশগুলোর অংশগ্রহণে এজেক প্লাস সামিটে অংশগ্রহণ করেন বিশ্ব নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পরিচালনায় ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা বক্তব্য দেন। বুধবার দুপুরে সংসদ সচিবালয়ের দপ্তর থেকে এজেক প্লাসের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করে তিনি বলেন, এর প্রভাব মোকাবেলায় সরকার বেশ কিছু স্বল্পমেয়াদী ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় $2 বিলিয়ন সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। The situation before us demands urgency, stability, solidarity and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard, Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. বিকেলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাংবাদিকদের জানান, এ সামিটে বাংলাদেশ তার প্রয়োজনের কথা জানিয়েছে। বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন, আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, দেন উই ক্যান স্টেবিলাইজ থিংস অ্যান্ড মুভ ফরওয়ার্ড। তো আমরা তো আমাদের উদ্যোগ নিচ্ছি, আর যেখানে ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা দরকার, ওখানে আমরা কাজ করি। গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল ওয়ার্ক। সো ইট ওয়াজ আ ভেরি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বলে সামিটে আশাবাদ ব্যক্ত করে ঢাকা। হোসেন জাহিদ, এখন ঢাকা। কাঁচামাল সংকটে আগামী মাসের আগে সচল হচ্ছে না দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। তবে জ্বালানি মন্ত্রণালয়ের দাবি 2 মাসের
মজুদ থাকায় তেমন সমস্যা হবে না। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি দীর্ঘায়িত হলে মে মাসে জ্বালানির দামে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দাবি, তড়িঘড়ি করে দাম পুনর্নির্ধারণ করলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। বাকিটা জানাচ্ছেন হাসিব বিল্লাহ। চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির বড় দুটি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের সংকটে। বাকি ছোট 4টি ইউনিট চালু থাকলেও সেগুলোও বন্ধের উপক্রম। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, এপ্রিলে দাম বাড়ছে না, তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘায়িত হলে মে মাসে দাম সমন্বয়ের প্রয়োজন হতে পারে। রিসেন্ট যে অবস্থা সেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ, আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে। তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির প্রথম সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, তড়িঘড়ি করে জ্বালানির দাম পুনর্নির্ধারণ করলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে, যে কারণে সরকার জ্বালানি খাতে সবচেয়ে বেশি ভর্তুকি দিচ্ছে। এখন যদি তড়িঘড়ি করে জ্বালানি বা বিদ্যুতের ক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট করা হয়, তাহলে কিন্তু মূল্যস্ফীতি উস্কে যাবে। এবং সাথে সাথে এখন বড় মৌসুম চলছে, সেচের ব্যবস্থা নেওয়া দরকার। তা আমরা যেটা করছি সেটা হচ্ছে অবশ্যই দামের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে। জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানিয়েছেন, দেশে যে পরিমাণ তেল মজুত আছে তা দিয়ে আগামী 2 মাস চলা যাবে। সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, 1,01,000 টন ডিজেল, 31,821 টন অকটেন, 18,211 টন পেট্রোল, 77,546 টন ফার্নেস অয়েল এবং 18,223 টন জেট ফুয়েল মজুত আছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বিকল্প সকল উৎসকে অ্যাক্টিভ করতে। তো সেটার সুফল হিসেবে আজকে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে। ইভেন ডিজেলও আমরা বরাবরই আমাদের প্রতি মাসে আমরা দাম সমন্বয় করি। এপ্রিল মাসের দামটা আমরা সমন্বয় অলরেডি করেছি। ফলে পরবর্তীতে দাম সমন্বয়ের কোনো বিষয় আসলে সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ যখন বিবেচনা করবে, আদৌ প্রয়োজন হবে কিনা, হলে সেটা আপনাদের মাধ্যমেই সবাইকে জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত 9,116টি অভিযানে 5,42,246 লিটার জ্বালানি তেল উদ্ধার এবং 1,56,00,000 টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। 1.5 মাসেও স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। বরাদ্দ না পাওয়ায় বন্ধ রাজধানীর একাধিক পাম্প। এছাড়া ফুয়েল পাস কিংবা রেশনিং পদ্ধতির ব্যবস্থাপনায় ঘাটতি থাকায় ফিলিং স্টেশনগুলোতে মাঝে মধ্যেই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাজধানীতে জ্বালানি সরবরাহের সবশেষ খবর জানাতে ইসিবি থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন এই মুহূর্তে পাম্পে তেল প্রত্যাশীদের ভিড় কেমন, তারা কি বলছেন, আর কোথায় কোথায় পাম্প বন্ধ রয়েছে? উজ্জ্বল, আসলে রাজধানীতে যেসব ফিলিং স্টেশনগুলোতে 30,000 লিটারের উপরে জ্বালানির অ্যালোকেশন রয়েছে, সেসব ফিলিং স্টেশনগুলোর মধ্যে একটি হচ্ছে এই ইসিবি চত্বরের সুমাত্রা ফিলিং স্টেশন। এখানে দৈনিক চাহিদা আসলে বরাদ্দ দেওয়া হয় এই ফিলিং স্টেশনতে 30,000 লিটারের মতো। তো আমরা সন্ধ্যা থেকে এসে দেখেছি যে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এখানে বলছেন তারা কেউ আসলে গত রাত থেকেও এখানে দাঁড়িয়ে রয়েছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। লাইন তারা আগে থেকে দিয়ে রাখলেও আসলে দুপুর 1টার আগে কেউই আসলে জ্বালানি পাচ্ছে না, কারণ যেই চাহিদাটি বা যেই লরিগুলো যেগুলো আসলে আসে জ্বালানি নিয়ে, সেগুলো 1টার পরে প্রতিটা ফিলিং স্টেশনে প্রবেশ করে। তো এর ফলে আসলে রাত অবধি থেকে এই যে দুপুর পর্যন্ত একটি বড় একটি লাইন দাঁড়িয়ে যায়, যে লাইনটি আসলে আমরা দেখেছি আসার সময়, এই ফিলিং স্টেশনে আসার সময় আমরা দেখেছি যে লাইনটি একদম পুরো 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর বলা চলে যে মিরপুর এলাকায় অন্যান্য এইসব এলাকাতে আসলে ভালো কোনো ফিলিং স্টেশন বা এর কাছাকাছি এলাকায় কোনো ফিলিং স্টেশন না থাকার কারণে মিরপুর এলাকার যত চাপ রয়েছে, যানবাহনের চাপ, সব কিন্তু এই ফিলিং স্টেশনটিতেই আসে পড়ে। যার ফলে যারা জ্বালানি প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু তারা বলেন যে 12 থেকে 13 ঘন্টা অপেক্ষা করেও তারা জ্বালানি পাচ্ছেন না। অনেকে অপেক্ষা করেও আসলে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে তারা খালি হাতে ফিরে যাচ্ছেন, আবার পরবর্তী দিনের জন্য লাইন তারা দিচ্ছেন। তো যারা উবার চালক রয়েছেন বা রাইড শেয়ারিং অ্যাপে যারা চালান, তারা বলছেন যে আগে যেখানে 7 দিন তারা চালাইতে পারতেন, সেই জায়গায় তারা এখন 2 দিন
বা 3 দিন তাদেরকে বিরতি দিতে হচ্ছে, যার ফলে তাদের যে অর্থনৈতিকভাবে যে তারা মন্দায় পড়ছেন সেটিও কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখেছি যে ডিজেলেরও একটি ঘাটতি সৃষ্টি হয়েছে। এই যে লাইনের কারণে, অকটেনের চাহিদার কারণে আসলে ডিজেল প্রত্যাশী যারা রয়েছেন, কাভার্ড ভ্যান বা বাস, তাদেরও কিন্তু বেগ পেতে হচ্ছে। তো এই ছিল মোটামুটি উজ্জ্বল আমার কাছে রাজধানীর ইসিবি চত্বর থেকে সর্বশেষ। জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজারও চালুর চেষ্টার কথাও জানান তিনি। এর আগে সকালে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এছাড়া 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকিটা জানাচ্ছেন এমদাদুল আজাদ। মাননীয় স্পিকার, 4 দিন বিরতির পর বুধবার সকাল 11টায় বসে জাতীয় সংসদের অধিবেশন। দিনের কার্যপ্রণালী অনুযায়ী শুরুতেই প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রশ্নোত্তর পর্ব হয়। কোনো ধরনের গাইডলাইন অথবা কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, আগামী 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। বিরোধী দলীয় এমপি শফিকুল ইসলাম মাসুদ ও সরকার দলীয় এমপি ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপকূলীয় এলাকার উন্নয়নের বিষয়ে জানতে চান। মন্ত্রণালয় গঠন করা হইবে কিনা, হইলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে। সংসদ নেতা জানান, উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ব্লু ইকোনমিতে জোর দিচ্ছে সরকার। বলেন, কুয়াকাটাকে ইকো ট্যুরিজম হিসেবে গড়ে তুলতে 7টি উপজেলা মিলে বিশেষ অ্যাকশন এরিয়া প্ল্যান করা হচ্ছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতি টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। পাবনা 5 আসনের সরকার দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, 180 দিনের কর্মসূচির আওতায় হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। সংসদে লিখিত প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। নরসিংদী 5 আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন প্রবাসে কর্মী পাঠানো নিয়ে প্রশ্ন করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে বিকল্প শ্রমবাজার খুঁজতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। মাননীয় স্পিকার, সকালের অধিবেশন শেষ হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চিফ হুইপ। আশা প্রকাশ করেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দল ও সরকার একমত হবে। যত কিছু আমি করি তার শেষ গিয়ে হবে সংবিধান সংশোধন। আমি ধরেন জুলাই সনদ বাস্তবায়ন করবো কেমন? সংবিধান লাগবে, সংবিধান ছাড়া কোনো রাস্তা নেই। আমি ইমদাদুল আজাদ, এখন ঢাকা। আমি সংস্কার করলে 10। এখন সন্ধ্যায় নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন সন্ধ্যা। গেল 3 মাসে দেশে বিদেশে প্রায় 2,500 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটি জানিয়েছে, আদালতের চূড়ান্ত রায় পাওয়ার পর এসব সম্পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে চট্টগ্রাম ও মংলা বন্দরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। আর জানাচ্ছেন নাজমুস সাকিব। চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিযোগ আসে দুদকে, যেখানে জড়িয়ে আছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম।
একইভাবে মোংলা বন্দরে ১,৫৩৮ কোটি টাকার পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে বরাদ্দের দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রাথমিক সত্যতার খোঁজে ৪ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। সেই কমিটি এরই মধ্যে বিভিন্ন দফতরে চিঠি দেয়া শুরু করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক ব্যক্তির নিয়োগ পদোন্নতি এবং প্রকল্প সংক্রান্ত অনেকগুলো অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এগুলো আসলে অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধান চলমান রয়েছে। এর একটা টিম গঠন করা হয়েছিল, টিমের সদস্যগণ কাজ করছেন। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই ৩ মাসে দেশ বিদেশে প্রায় ২৫০০ কোটি টাকার সম্পদ জব্দের কথা জানিয়েছে সংস্থাটি। ৩ মাসের একটা হিসাব আছে, দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ মিলে প্রায় ২৫০০ কোটি টাকার সম্পদ ক্রোক বা জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতির অভিযোগ থাকা এসব ব্যক্তিদের সম্পদ চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। পহেলা বৈশাখে সারা দেশে ব্যাপক জনসমাগম হাম সংক্রমণে উদ্বেগ বাড়িয়েছে। বাড়তি ঝুঁকি তৈরি হয় ৫ বছরের নিচে সব শিশুকে টিকার আওতায় আনার কোনো বিকল্প দেখছে না বিশেষজ্ঞরা। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই নেননি হামের টিকা। এ কারণে বাড়ছে জটিলতা। সারা দেশে হাম ও সংক্রমণে মারা গেছে ৩ জন। শুধু সিলেটেই হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বাকিটা জানাচ্ছেন হাসান আল মাহমুদ। বাংলা বর্ষবরণ উৎসবে আনন্দ আয়োজনে সামিল হয় লাখ লাখ মানুষ। নির্বিঘ্নে কেটেছে পহেলা বৈশাখ। তবে বৈশাখ ঘিরে সারা দেশে ব্যাপক জনসমাগম কিছুটা উদ্বেগ বাড়িয়েছে হাম সংক্রমণের। বিশেষজ্ঞরা বলছেন বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় 5 বছরের নিচে সব শিশুকে টিকার আওতায় আনার কোনো বিকল্প দেখছেন না তারা। 6 মাস থেকে 59 মাস বয়সী বাচ্চাকে প্রত্যেককে টিকা দিতে হবে। যার দেওয়া আছে সে কে দিবে না, 28 দিনের ভিতরে যার টিকাটা দেওয়া হয়েছে সে দিবে না, তাছাড়া প্রত্যেকটা বাচ্চা দিবে। এদিকে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে বুধবার সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 91 জন। হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী নেয়নি হামের টিকা। এতে বাড়ছে রোগের জটিলতা। সব পাইছে সরকালের দিনে একটা টিকা দেন অসুস্থ ছিল, ওর বুকে একটা হাড্ডি ভাঙা ছিল, তো এই জন্য টিকাটা দেওয়া হয় না। অতি সংক্রামক এ রোগে একই পরিবারে আক্রান্ত হচ্ছেন একাধিক সদস্য। হাসি কাশি র্যাশ দেখা দিছে, তারপর নিয়ে এসেছি, এখন বললো আর কি হামের সমস্যা। আরেকজন আমার ছেলে, তারও একই সমস্যা ছিল, সুস্থ। জ্বর, ঠান্ডা, কাশি, তারপর চোখের সমস্যা, এখন আবার কালকে থেকে হাম হয়েছে। চিকিৎসকরা বলছেন আক্রান্ত কারো শরীর থেকে ছড়িয়ে পড়া ভাইরাস বাতাসে অন্তত 2 ঘন্টা সংক্রমিত করতে পারে। এই অবস্থায় পরিবারের কারো হাঁচি কাশি বা জ্বর দেখা দিলে বাড়তি সতর্ক থাকতে হবে। হাম যেহেতু হাঁচি কাশির মাধ্যমে একটু ছড়ায় এবং হামের ভাইরাস মানব শরীরের বাইরে 2 ঘন্টার বেঁচে থাকে সর্বোচ্চ। অতএব সেভাবেই আমাদের কোনো রোগী যদি আমাদের হামের উপসর্গ নিয়ে আসে তার সাথে সাথে আমাদের রোগীকে আইসোলেট করে ফেলতে হবে বাসাতে, অন্য রোগীদের সাথে, অন্য বাসার অন্য সদস্যদের সাথে সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। বিশেষ করে বাসাতে যারা নাকি একটু ভালনারেবল পার্সন গ্রুপ বলে আমরা, যারা একটু বয়স্ক। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান হাম যে পর্যায়ে আছে তা কমতে সময় লাগবে। প্রিভেন্টেবল ডিজিজ, আমি নিজে ঘটনাচক্রে ডাক্তার, সো আমি এটা বলতে পারি যে কিছু কিছু ডিজিজ যেগুলো আপনি প্রিভেন্ট করা শিখে গেছেন, এগুলোতে মানুষ মারা যাবে না, একটা শিশুও মারা যাবে না। এই প্রিভেন্টেবল ডিজিজে যখন কেউ মারা যায়, এটা নেওয়া যায় না। দেশে 1 মাসে হামের সংক্রমণ 21,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় 200 রোগীর। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত। দেখছেন এখন সন্ধ্যা। প্রশাসক দখলমুক্ত করার ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই আবারও পুনর্দখল ঢাকা মেডিকেলের প্রধান সড়ক সহ আশেপাশের ফুটপাত। এসব হকার ও ভাসমান দোকানিরা চান পুনর্বাসনের ব্যবস্থা। হকারদের পুনর্বাসনে সান্ধ্যকালীন বাজারের বিষয়ে সরকার ভাবছে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। এই জায়গাটা আমরা পরিষ্কার করে দিলাম, এখন ভবিষ্যতে যাতে এইটা আবার পার্মানেন্টলি কেউ দখল না করতে পারে সেই ব্যাপারেও কিন্তু সাংবাদিক ভাই বোনদেরকে খেয়াল রাখতে হবে। গণমাধ্যম কর্মীদের ডেকে এনে এভাবেই ঢাকা মেডিকেলের প্রধান ফটক ও ফুটপাথ দখলমুক্ত ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। ঘড়িতে সময় তখন বেলা 11:30।
প্রশাসকের কাছ থেকে এমন বক্তব্যের পর আমরা অপেক্ষায় থাকলাম আদৌতে কতক্ষণ দখলমুক্ত থাকে নগরীর এই গুরুত্বপূর্ণ জায়গা। নিরাশ করেনি হকার ও ভাসমান দোকানিরা। আমাদের অপেক্ষা করতে হয় ঘণ্টাখানেক। এরপরে আগের অবস্থায় ফিরতে শুরু করে এলাকার চিত্র। একে একে বসতে শুরু করে হকার ও ভাসমান সব দোকান। মুহূর্তেই দখল হয়ে যায় প্রধান সড়ক থেকে শুরু করে ঢাকা মেডিকেলের আশপাশের প্রায় সব ফুটপাত। বারবার উঠিয়ে দেওয়ার পরও কেন পুনরায় আসছেন জানতে চেয়েছিলাম তাদের কাছে। তাদের কণ্ঠে ছিল পুরানো সব অজুহাত। এখানে চাকরি করে হয়তো 2 টাকা ইনকাম করে আমরা বউ সংসার কিস্তি তারপর সব কিছু নিয়ে আমরা সমাধান করতে পারি। কারণ আগে উঠাই দিলে পরে দেখা গেছে কবে পুনর্বাসন করে, আমরা এতদিন কিভাবে চলবো? তো কর্মসংস্থান নাই বিদায় বেকার বিদায় হকার। এখানে কেবল ভাসমান দোকান কিংবা হকারদের উপদ্রব না, ঢাকা মেডিকেলের প্রধান সড়ক দখলে পিছিয়ে নেই অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন। এতে দুর্ভোগে পড়ছেন পথচারী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা। তারা চান এর স্থায়ী সমাধান। এটা স্থায়ীভাবে সমাধান করতে পারলে দেশের জনগণ এবং ঢাকা মেডিকেলে যে সমস্ত পেশেন্টরা আসে, যারা সেবা নিতে আসে, তারা অবশ্যই উপকৃত হবে এবং এটা দরকার। মানুষের জন্য হাঁটা যায় না, ওনারা তো রাস্তার প্রায় 70-80% জায়গা দখল করে দাঁড়ায় থাকে, বিক্রি করে, ওনাদেরও কাস্টমার থাকে, যার কারণে এখান দিয়ে এক কথায় হাঁটাই যায় না। এমন পুনরায় দখল হওয়ার ঘটনা অজানা নয় খোদ প্রশাসকেরও। সহযোগিতা চাইলেন পুলিশ প্রশাসন সহ সাধারণ মানুষেরও। তবে রোগীদের কথা বিবেচনা করে অতি প্রয়োজনীয় কিছু দোকান অনুমোদনের কথা কর্তৃপক্ষ ভাবছে বলেও জানান দক্ষিণ সিটির এই প্রধান কর্মকর্তা। পাশাপাশি হকার ও ভাসমান দোকানীদের পুনর্বাসন ও সান্ধ্যকালীন বাজারের বিষয় সরকার ভাবছে বলেও জানান তিনি। কাজে হকারদের উচ্ছেদ শব্দটা আমরা আসতে চাই না, তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব। আমরা ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করব, সান্ধ্যকালীন অফিস আওয়ারের পরে আমরা হলিডে মার্কেট করব শুক্র এবং শনি। এর আগে বেলা 11টায় ঢাকা মেডিকেল এলাকা দখলমুক্ত ও সৌন্দর্য বাড়াতে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। সানিম রিধা, এখন ঢাকা। এবার দেশের বাইরের প্রসঙ্গ। দ্বিতীয় দফায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরুর ইঙ্গিতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সমাপ্তির পথে ইরান যুদ্ধ। এদিকে পারস্য উপসাগরে সমুদ্রপথ সম্পূর্ণরূপে অবরোধের পাশাপাশি অন্তত 8টি ট্যাঙ্কার জাহাজ তেহরানের জলসীমায় প্রবেশ ও প্রস্থান করতে না দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এছাড়াও গেল 24 ঘন্টায় হরমুজ অতিক্রম করেনি কোনো নৌযান। অন্যদিকে ইরানকে ঢাল হিসেবে ব্যবহার করে চীনের উপর অতিরিক্ত শুল্ক বসালে এর সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। বাকিটা জানাচ্ছেন অর্ণব প্রসাদ। যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি ফেরেনি ইরানে। ভূরাজনীতির হট টপিক হয়ে দাঁড়ানো হরমুজ ইস্যুতে ইরানের নৌবন্দরগুলোতে অবরোধ কার্যকর করেছে ওয়াশিংটন। এর জেরে মুখ থুবড়ে পড়েছে তেহরানের বাণিজ্য পরিবহন। সেন্ট্রাল কমান্ডের দাবি ইরানের সমুদ্রপথ সম্পূর্ণরূপে অবরোধ করেছে মার্কিন নৌবাহিনী। এছাড়াও গেল 24 ঘন্টায় কোনো জাহাজই হরমুজ পাড়ি দিতে পারেনি বলেও দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে অবরোধ শুরুর পর এখন পর্যন্ত 8টি জাহাজকে ইরানের বন্দরে প্রবেশ ও প্রস্থানে বাধা দিয়েছে ওয়াশিংটন। গতদিন হরমুজ অতিক্রম করা চাইনিজ নৌযান রিস এস্টারি ফের জলপথটিতে ফিরে এসেছে বলে তথ্য দিয়েছে শিপিং ডেটা। এদিকে কোনো ধরনের শর্ত ছাড়াই হরমুজ খুলে দিতে আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে অবরোধের মাঝেও চলতি সপ্তাহেই ফের ইরানের সঙ্গে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন, আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। তবে বিশ্লেষকদের শঙ্কা, আগামী 2 দিনের মধ্যে বৈঠক হলে তা ইসলামাবাদে হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা 4 দিনের সফরে সৌদি আরব, কাতার ও তুরস্কে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়াও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন শেষের পথে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানে না গেলে দেশটির পারমাণবিক অস্ত্র অর্জন করত বলে দাবি তার। আর জর্জিয়ার একটি কনফারেন্সে যোগ দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান ইরানের সঙ্গে বড় ধরনের সওদা করতে চান ট্রাম্প। ইঙ্গিত দেন পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়ালে ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করবে যুক্তরাষ্ট্র। He doesn't want to make like a small deal. He wants to make the grand bargain. And what he's basically offering to Iran is very simple and frankly it's
অন্যদিকে তেহরানে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করছে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে চীনা সরকারের মুখপাত্র গো জিয়াকুন জানান, অনুমানের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করলে এর যোগ্য জবাব দেবে বেইজিং। আর রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে ইরানের যে কোনো সিদ্ধান্তকে মেনে নেবে মস্কো। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সন্ধ্যা। এবারে খেলা প্রসঙ্গ। ক্রিকেট বোর্ড পরিবর্তন এলেও খেলার ম্যাচে দলের মানসিকতা একই থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। নিউজিল্যান্ড তুলনামূলক সর্বশক্তির দল নিয়ে এলেও প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নারাজ তিনি। অন্যদিকে তরুণদের জন্য এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন কিউই কোচ রব ওয়াল্টার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2.5 বছরেরও বেশি সময় পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এর আগে বুধবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অনুশীলন করেছে দুই দল। নিউজিল্যান্ড সিরিজের আগে দেশের ক্রিকেট বোর্ডে ঘটেছে বড় পরিবর্তন। আমিনুল ইসলাম বুলবুলের জায়গায় এখন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। কমিটি বদলে গেলেও দলের মানসিকতায় এর কোনো প্রভাব পড়বে না বলে জানালেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। It doesn't affect what we do, how we train, and it didn't affect the camp that we had. It was planned and it was carried out. If you ask how it affects the players, you will have to ask the players, because I can't really see any psychological effect, because they did all the work, worked as hard as they usually do, and even harder, some of them. So they're still doing all that needed in preparation for the series. লোয়ার অর্ডারে আরও উন্নতির জায়গা দেখছেন সিমন্স। ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের আলাদা পজিশনে খেলা নিয়েও কথা বলেন তিনি। Especially the batting side, we have a lot of room to improve from top to as you say, I'm going to use your turn 5, 6, 7 and 8. We have a lot of room to improve, and we keep trying to make sure that we improve. ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় মূল দলের কয়েকজনকে ছাড়াই খেলতে এসেছে নিউজিল্যান্ড। তবে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নারাজ সিমন্স। অন্যদিকে নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার বিষয়টিকে নিচ্ছেন ইতিবাচকভাবেই। In any series you're going to be challenged, and maybe New Zealand might challenge us in different ways, but we are expecting all challenges, all parts, and we're trying to prepare for all areas that they can challenge us in. Look, obviously it's always a plus for us to expose, if you wanted to call them our next in line cricketers, to quality opposition. I think this Bangladesh side's a quality team. You can't buy experience, you have to actually get out into the cauldron and actually play. And so we have that opportunity with this group to put them in those in those conditions against good opposition, see how their games stack up. এদিকে বিগত কিছুদিন ধরেই গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এমন তাপমাত্রায় খেলা চ্যালেঞ্জিং হলেও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ আরও কঠিন পরীক্ষা নেবে বলেই মনে করেন কিউই হেড কোচ। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। আর এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon। সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।